আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এইচএসসি 26 তো আজকে আমরা মূলত আপনাদের যে পরবর্তী পরীক্ষা রসায়ন প্রথম পত্র সেটার সাজেশন এবং গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিব। বিশেষ করে আপনারা মোটামুটি যারা রিসেন্টলি পরীক্ষা দিয়ে আসছেন একটু দেখছেন যে গতানুগতিক যে কোশ্চেন নর্মালি আমরা দেখে আসতেছি যে টেস্ট পেপার থেকে বিগত 2-3 বছরের বোর্ড কোশ্চেনগুলো হুবহু দেখা যায় আপনার বারবার রিপিট হয়, কিন্তু রিসেন্টলি এই বছরে কিন্তু এই টাইপের কোশ্চেন আসতেছে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা লম্বা সময় পর আবার আপনার ফুল সিলেবাসের ওপর পরীক্ষা হইতেছে। তো আমাদের কেমিস্ট্রিতে যখন শর্ট সিলেবাস ছিল তখন চ্যাপ্টার আহামরি তেমন বাদ পড়ে নাই, কিন্তু যেহেতু আমাদের কেমিস্ট্রিতে চ্যাপ্টার কম, আমরা জানি যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে 5টা চ্যাপ্টার আছে। তো দেখা যায় যখন শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেখানে চ্যাপ্টার কিন্তু আহামরি বাদ দেওয়া হয়নি। প্রথম চ্যাপ্টারটা কমপ্লিটলি বাদ দেওয়া হয়েছিল, আর কর্মমুখী রসায়ন অর্থাৎ 5th চ্যাপ্টারের দেখা যায় কয়েকটা টপিক রেখে বাকি টপিকগুলো বাদ দেওয়া হয়েছিল। আর মাঝখানে যে আপনার 2, 3, 4 আছেন এগুলোর দেখা যায় আপনার টপিক বাদ দেওয়া হইলেও চ্যাপ্টার কিন্তু বাদ দেওয়া হয় নাই। তো যেহেতু কেমিস্ট্রি পরীক্ষার আগে আপনার পর্যাপ্ত বন্ধ দিছে, তো আপনাদেরকে শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে এই বন্ধটাকে একটু ভালোভাবে কাজে লাগেন। এখনও অনেকে আছেন যে এখনও পড়তে বসেন নাই, ভাবতেছেন 3 দিন বন্ধ পাইছি, আজকে একটু রিল্যাক্স করি, কালকে পড়বো। কালকে সকাল ওইটা ভাববেন যে সারা রাত তো আর্জেন্টিনা ইংল্যান্ডের খেলা দেখছি, একটু ঘুমাই, দুপুরের পরে বিকালে পড়তে বসবো। আসলে দেখেন এই যে 3টা দিন, এই পরীক্ষার আগের যে 3টা দিন বন্ধ পাইছেন, এই 3টা দিন কিন্তু আপনার পরীক্ষা ভালো হবে নাকি খারাপ হবে এটা ইনশাল্লাহ নির্ধারণ করবে। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যে পরীক্ষার আগের যে বন্ধটা সেটা একটু খুব ভালোভাবে ইউটিলাইজ করেন। তো আসেন আমরা একবারে চ্যাপ্টার ধরে ধরে একটু দেখার চেষ্টা করি যে আপনাদের কোন চ্যাপ্টার থেকে কোনগুলো পড়বেন। তো আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা 2টা সেগমেন্টে ভাগ করছি। আর আপনাদের স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সেটা আনসার করতে। তো আপনাদের 5টা চ্যাপ্টার আর ফুল সিলেবাস মানে হচ্ছে 5টা চ্যাপ্টারই আপনাকে ইনশাল্লাহ পড়তে হবে। কোনো চ্যাপ্টার কিন্তু বাদ দেওয়ার কোনো চান্স নাই। বিশেষ করে আপনি যদি সিকিউর জন্য একটু স্কিপ করেনও, কিন্তু সিকিউর ক খ এবং এমসিকিউর জন্য আপনাকে 5টা চ্যাপ্টারই কিন্তু মোটামুটি চোখ বুলাইতে হবে। যদি একটা চ্যাপ্টার স্কিপ করেন তাহলে ওই চ্যাপ্টার থেকে যে 4-5টা এমসিকিউ আসবে সেটা কিন্তু আপনি মিস করবেন। বা দেখা যায় ওই চ্যাপ্টার থেকে আপনি গঘ আনসার করতেছেন না, বাট অন্য একটা চ্যাপ্টারের গঘ আনসার করতেছেন, সেখানে কিন্তু কি ক খ আপনার লাগবে। তো আমি প্রথমত আপনাদের চ্যাপ্টার 2 অর্থাৎ গুণগত রসায়ন, দেন হচ্ছে চ্যাপ্টার 4 অর্থাৎ রাসায়নিক পরিবর্তন, দেন হচ্ছে চ্যাপ্টার 3 মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। প্রথমে আমরা এই 3টা চ্যাপ্টার নিয়ে একটু ডিসকাস করবো যে কোন কোন টপিকগুলো আপনি মাস্ট দেখে যাবেন, এবং একবারে আমি কোশ্চেন বলে দেওয়ার ট্রাই করবো যে এই টাইপের কোশ্চেন আপনার পরীক্ষায় ইনশাল্লাহ আসতে পারে। আচ্ছা, আমি জাস্ট সাউন্ডটা চেক করলাম যে আমি আসলে বলতেছি আপনারা অ্যাকচুয়ালি শুনতে পাইতেছেন কিনা। তো প্রথমে আসেন গুণগত রসায়ন। দেখেন নর্মালি যদি আমরা প্রিভিয়াস বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো একটু অ্যানালাইজ করি, এখন আমরা কিন্তু বোর্ড পরীক্ষার কোশ্চেন বলতে শর্ট সিলেবাসের কোশ্চেন একবারে 15 থেকে একবারে 24 পুরো একবারে A to Z অ্যানালাইজ করে যদি দেখি, গুণগত রসায়ন থেকে আপনি ইনশাল্লাহ 2টা সিকিউ মাস্ট কমন পাবেন। এখন 2টা সিকিউ কিন্তু এই চ্যাপ্টার থেকে মাস্ট দিবে। এখন কথা হচ্ছে ওই 2টা সিকিউ যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন করে তাহলে কই থেকে কোশ্চেন করতে পারে, আর যদি চেষ্টা করে যে একটু আনকমন টপিক বা প্রিভিয়াস ইয়ারগুলোতে রিসেন্টলি আপনার 24, 23, 22 যেগুলো থেকে আসছে সেগুলো যদি স্কিপ করে একটু আনকমন টপিক কাজ করতে পারে, সেটা কোনটা হতে পারে সেটা আমরা বলার চেষ্টা করবো। তো আপনি একটু পয়েন্ট ডাউন করেন। তো আমরা প্রথমে গুণগত রসায়ন নিয়ে বলতেছি। এই চ্যাপ্টারের এই টপিকগুলো মাস্ট আপনি ভালো করে প্র্যাকটিস করে যাবেন। প্রথম আসেন পরমাণুর মডেল। দেখেন পরমাণুর মডেল আপনাদের ক্লাস 9-10-ও ছিল। এখান থেকে আপনারা জাস্ট একটা বড় কোশ্চেন একটু মুখস্থের মতো করে যাবেন। যদিও কোশ্চেনের যে প্যাটার্ন এই টাইপের কোশ্চেন দেওয়ার সম্ভাবনা কম, বাট ইনকেস যদি দিয়ে দেয় যারা আপনি ঠিকঠাক আনসার করে আসতে পারেন। উদ্দীপকে আপনার 2টা মডেল দেওয়া থাকবে। একটা ধরেন হচ্ছে আপনি চিত্র দেখে বুঝবেন, একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, আর একটা হচ্ছে কি বোরের পরমাণু মডেল। তো আপনাকে কোশ্চেনটা করতে পারে যে উদ্দীপকের মডেল দ্বয়ের মধ্যে তুলনা করো, অথবা উদ্দীপকের মডেল দ্বয়ের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য। বা কোশ্চেনটা এভাবে করতে পারে যে পরমাণুর গঠন ব্যাখ্যায় কোন মডেলটি অধিক ফলপ্রসূ। দেখেন এই কোশ্চেনটা কিন্তু আপনারা সবাই আনসার করতে পারবেন, কিন্তু 4 নম্বরের জন্য এই কোশ্চেনটা যদি আপনি বানায় লিখতে চান, দেখবেন যে সেখানে আপনি 2 মার্ক 1 মার্কের বেশি স্যার কিন্তু দিবে না। তো আপনি কী করবেন, এই আনসারটা একটু টেস্ট পেপার থেকে বা আপনার যদি অলরেডি নোট করা থাকে, আমার যারা স্টুডেন্ট আছে আমি তাদেরকে আলহামদুলিল্লাহ নোট করে দিছি, ওই নোটটা থেকে একবারে কী করবেন, মুখস্থ করে যাওয়ার ট্রাই করবেন। তাহলে পরমাণু মডেল থেকে মিনিমাম এই কোশ্চেনটা একটু চোখ বুলিয়ে যাবেন। আচ্ছা, এরপর আসেন কোয়ান্টাম সংখ্যা প্লাস ইলেকট্রন বিন্যাস। আপনি কোয়ান্টাম সংখ্যা থেকে বেসিকটা তো পড়বেন, কারণ এখান থেকে আপনার ঘুরে ফিরে এমসিকিউ আসে। আর বড় প্রশ্নের জন্য আপনি ওই যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে আপনি কোনো কক্ষপথে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কীভাবে নির্ণয় করবেন ওই ছকটা কিন্তু দেখে যাবেন। উদ্দীপকে আপনাকে শুধুমাত্র প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে দিবে, আর আমরা জানি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে দিলে সেখান থেকে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করতে পারি, আবার সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বের করতে পারি। আবার চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা প্রত্যেকটা মান কী বোঝায়, অরবিটাল বোঝায়।
আমরা তাহলে চুম্বকীয় কর্ণ সংখ্যার মান থেকে আমরা অরবিটাল সংখ্যা বের করতে পারবো, আর অরবিটাল সংখ্যা থেকে আমরা কি ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো। তাহলে এই প্রবলেমটা একবার দেখে যাবেন, একবার দেখলে এনাফ পরীক্ষার আগে। এখন আসলে ইলেকট্রন বিন্যাসের যে নীতিগুলো আছে এগুলোর বিবৃতিগুলো একেবারে ঠাঠা মুখস্থ করবেন, কারণ জ্ঞানগুলোকে এগুলো থেকে আসতে পারে। আবহাওয়া নীতি, N+L নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি একবারে ঠাঠা মুখস্থ করবেন। আর এই কোয়ান্টাম সংখ্যার সাথে ওই পাউলির বর্জন নীতি কানেক্ট করে একটা কোশ্চেন করতে পারে যে পাউলির বর্জন নীতিতে কি বলা হয়েছে যে কোনো মৌলের যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। তো আপনাকে বলবে কি উদ্দীপকে 2টা ইলেকট্রন মেনশন করে দিবে, আপনাকে বলবে যে উদ্দীপকের ইলেকট্রন দ্বয়ের জন্য পাউলির বর্জন নীতির যথার্থতা কি করো, যাচাই করো। এই কোশ্চেনটা উচ্চতর দক্ষতায় আসার পসিবিলিটি আছে। তখন আপনি কি করবেন, কিছুই না, উদ্দীপকে যেই 2টা ইলেকট্রন বলছে আপনি ছক করে ওই 2টা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কি করবেন, ছক করে সুন্দর করে দেখাই দেওয়ার ট্রাই করবেন। ওকে, এরপর আসেন আর ইলেকট্রন বিন্যাস থেকে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের যে ব্যতিক্রমটা আছে 3টা মৌল একটু দেখে যাবেন, ক্রোমিয়াম, কপার এবং সিলভার, যেগুলোতে পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল অধিকতর স্থিতিশীল। এই কনসেপ্টের কারণে আমরা ক্রোমিয়ামে কি দেখি আপনার 3d4 4s2 না হয়ে 3d5 4s1 হয়, কপারে 3d9 4s2 না হয়ে 3d10 4s1 হয়, সিলভারে আপনার কি হয় ওই যে 4d9 5s2 না হয়ে 4d10 5s1 হয়। তাহলে এই ব্যতিক্রমগুলো অবশ্যই বড় প্রশ্নের জন্য দেখে যাবেন, এমসিকিউর জন্য দেখে যাবেন। ওকে, এখন আসেন বর্ণালীর ম্যাথ। এখন বর্ণালীর ম্যাথ বলতে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা হচ্ছে রিডবার্গের যে সমীকরণটা আছে আপনার, যে নিউ বার ইকুয়াল টু 1/λ ইকুয়াল টু RH 1/n1² মাইনাস 1/n2²। তাহলে এই সূত্র ব্যবহার করে আপনাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলবে। যদি ডিরেক্টলি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে না বলে আপনাকে বলবে যে কোন অঞ্চলে অবস্থান করে বা দৃশ্যমান হবে কি হবে না, বা আপনাকে বলবে যে বিপরীত রশ্মিটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, যে জাল টাকা জাল পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহার করতে পারবো নাকি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এক্ষেত্রে উদ্দীপকে আপনাকে N1 এবং N2 এর মান বলে দিবে। মাথায় রাখবেন যেই 2টা কক্ষপথের মধ্যে ইলেকট্রনের ধাপান্তর হইতেছে ওইটার মধ্যে নিম্ন শক্তির কক্ষপথটা হচ্ছে N1, উচ্চ শক্তির কক্ষপথটা হচ্ছে কি N2। আর রিডবার্গের ধ্রুবকের মানটা মুখস্থ রাখবেন, বসাই দিবেন, তরঙ্গ দৈর্ঘ্য বের করবেন। ঠিক আছে? ওকে, তাহলে এই রিডবার্গের সমীকরণের যে ম্যাথগুলো আছে অবশ্যই 2-3টা ম্যাথ প্র্যাকটিস করে মাস্ট যাবেন। ওকে, এখন আসেন আপনার এছাড়া পরমাণুর মডেলে কিছু সূত্র থাকে, আপনার কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র, কক্ষপথের শক্তি নির্ণয়ের সূত্র, কোনো কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্ণয়ের সূত্র, এগুলোর বড় সূত্র আছে, আবার শর্টকাট ফর্মও আছে। তারপরে শর্টকাট ফর্মটাই মুখস্থ করবেন, বড় সূত্রটা মুখস্থ না রাখলেও চলবে। যদি সিকিউতে আসে কিন্তু আপনি কী করবেন, শর্টকাট ফর্মটা ইউজ করে কোনো কক্ষপথের ব্যাসার্ধ অথবা কোনো কক্ষপথের শক্তির পরিমাণ অথবা আপনার কোনো কক্ষপথে ইলেকট্রনের বেগ কী করবেন, নির্ণয় করতে পারবেন। ওকে, তাহলে পরমাণুর মডেল, কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন বিন্যাস, বর্ণালীর ম্যাথ, এই 3টা টপিক। আমি শুধুমাত্র টপিক বলে দিতেছি না, কারণ অনেক সময় টপিক যদি আমি মেনশন করি আমরা হয়তো বা আপনার আধা ঘন্টায় লাইভটা শেষ হয়ে যাবে। তো আমি টপিকগুলো মেনশন করার পাশাপাশি ওই টপিক থেকে আপনি স্পেসিফিক কী টাইপের প্রবলেম একটু প্র্যাকটিস করবেন সেটাও আমি বলে দেওয়ার ট্রাই করতেছি। তাহলে পরমাণুর মডেল, কোয়ান্টাম সংখ্যা প্লাস ইলেকট্রন বিন্যাসের নীতি এবং বর্ণালীর ম্যাথ, এই টপিকগুলো থেকে আমি যেই টাইপের কোশ্চেন বলছে বলে একটু অবশ্যই প্র্যাকটিস করবেন। ওকে, এরপর আসেন দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল এবং আয়ন শনাক্তকরণ। তাহলে দ্রাব্যতা গুণফল এবং আয়ন শনাক্তকরণ এই টপিক থেকে একসেট কোশ্চেন ইনশাল্লাহ আসবে। আপনার দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল রিলেটেড যে 4টা টাইপের ম্যাথ আছে, আমার যারা স্টুডেন্ট আছেন তারা জানেন যে 4টা ম্যাথ কি। আমি টাইপগুলো মেনশন করে দিই, এই 4টা টাইপের ম্যাথই আপনি টেস্ট পেপারে অ্যাভেলেবেল পাবেন। অবশ্যই প্রত্যেকটা টাইপই প্র্যাকটিস করে যাবেন। যদিও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইপ 1, টাইপ 2। টাইপ 1টা হচ্ছে কি দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল, এই 2টার মধ্যে যে কোনো একটা আপনাকে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি দেওয়া থাকবে, আরেকটা আপনাকে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কি নির্ণয় করতে বলবে। টাইপ 2 হচ্ছে অদক্ষেপ নির্ণয়। আপনাকে উদ্দীপকে 2টা দ্রবণ দিবে, দ্রবণ দিয়ে বলবে যে উদ্দীপকের দ্রবণটাকে মিশ্রিত করলে কোনো অদক্ষেপ পড়বে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এক্ষেত্রে অঙ্কের কনসেপ্টটা কি, উদ্দীপকে মূলত আপনাকে কেআইপি দেওয়া থাকবে, উদ্দীপকে কেএসপি দেওয়া থাকবে, আপনি কেআইপি নির্ণয় করবেন। কেআইপির মানটা যদি কেএসপি থেকে বড় আসে তাহলে কি হবে, অদক্ষেপ পড়বে, আদারওয়াইজ অদক্ষেপ পড়বে না। তাহলে এই ম্যাথটা মাস্ট কি করে যাবেন, আপনার করে যাবেন। আচ্ছা, এরপর আসেন টাইপ 3 সম আয়ন প্রভাব। আর সম আয়ন প্রভাব টেস্ট পেপারে তুলনামূলক ম্যাথের থেকে বেশি থিওরি আসছে। তো থিওরিতে আসলে সম আয়ন প্রভাবের কারণে কেন দ্রাব্যতা হ্রাস পায় সেটা আপনি একটু ভালো করে পড়ে যাবেন, চেষ্টা করবেন একবার মুখস্থের মতো থিওরি আনসারটা করে যাইতে, যেন পরীক্ষা আসলে হুবহু আপনি লিখে দিয়ে আসতে পারেন। এরপর আসেন ওই যে টেম্পারেচারের সাথে যে আপনার দ্রাব্যতার যে আপনার অঙ্গগুলো আছে, অর্থাৎ আপনাকে 2টা টেম্পারেচার দেওয়া থাকবে। আপনাকে ধরেন আপনার টেম্পারেচার কমানো হবে অর্থাৎ শীতল করা হবে, অথবা টেম্পারেচার বাড়ানো হবে অর্থাৎ উত্তপ্ত করা হবে। এখন একটা সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয়, ধরেন ফর এক্সাম্পল 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা সম্পৃক্ত দ্রবণ আছে, আমি যদি এখন টেম্পারেচার বাড়াই দিই তাহলে দ্রাব্যতা কিন্তু কী হবে, বৃদ্ধি পাবে, যার কারণে ওই সম্পৃক্ত দ্রবণটা কি থাকবে না, আর সম্পৃক্ত থাকবে না। তাকে সম্পৃক্ত করতে আমাকে অতিরিক্ত দ্রব কী করতে হবে, যোগ করতে হবে। আর যদি আমি তাপমাত্রা কমাই দিই তখন কী হবে, তখন দ্রাব্যতা হ্রাস পাওয়ার কারণে কিছু দ্রব কী হবে, ক্যালাসিত হবে, অদক্ষিপ্ত হবে। তো আপনাকে এটাই বলবে যে তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে আপনি অতিরিক্ত কী পরিমাণ দ্রব যোগ করবেন দ্রবণটাকে সম্পৃক্ত করার জন্য, আর তাপমাত্রা যদি কমানো হয় তাহলে আপনি কী পরিমাণ দ্রব ক্যালাসিত হতে পারে। তাহলে এই যে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল রিলেটেড যত ধরনের ম্যাথ আছে ইনশাল্লাহ করে যাবেন। এখান থেকে ইনশাল্লাহ কোশ্চেন থাকবে, কোশ্চেন যেমনই হোক এই দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের কনসেপ্ট থেকে কি কোশ্চেন মাস্ট থাকবে। আচ্ছা, আর আয়ন শনাক্তকরণ আপনাদের বইতে 11টা আয়ন আছে,
এই 11টা আয়ন শনাক্তকরণ একবারে ঠা মুখস্থ। এই আয়ন শনাক্তকরণ থেকে যেমন এমসিকিউ আসছে, যেমন অনুধাবনে কোশ্চেন আসছে, এমনকি প্রয়োগেও কি কোশ্চেন আসছে। ক্লোরিন মাইনাস আয়ন শনাক্তকরণ, NH4+ আয়ন শনাক্তকরণ, আয়রন 2+, আয়রন 3+। অর্থাৎ মেন কথা কোনো কিছুই বাদ দিবেন না, যেহেতু 11টা আয়ন আছে, 11টা আয়ন শনাক্তকরণই ভালো করে কি করে যাবেন। এবং আপনার গ্লুবার লবণের মানে সোডিয়াম সালফেট দর্শন ও পানি, এটার ক্ষেত্রে যে আমরা একটু ব্যতিক্রম দেখি। নর্মালি কি হয়, কঠিন যৌগগুলার দ্রাব্যতা আপনি তাপমাত্রা বাড়াইলে কি বৃদ্ধি পাবে, মানে গ্রাফগুলো কেমন হবে আপনার এই যে ঊর্ধ্বগামী হবে। কিন্তু গ্লোবাল লবণের ক্ষেত্রে আমরা দেখি যে 32.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা যখন তাপমাত্রা বাড়াই দ্রাব্যতা কি হয় বৃদ্ধি পায়, বাট এরপরে যখন তাপমাত্রা বাড়ানো হয় দ্রাব্যতা কি হয় হ্রাস পায়। এই ব্যাখ্যাটা একটু ভালো করে দেখে যাবেন, এটা একটু রেয়ার টপিক, এখান থেকেও কি কোশ্চেন দিতে পারে। তাহলে এটা হচ্ছে প্রথম স্টেপে আপনি যখন চ্যাপ্টার 2 গুণগত রসায়ন নিয়ে বসবেন, আপনি বসে এই টপিকগুলো আগে শেষ করবেন। আমি আবার একটু রিপিট করি, পরমাণুর মডেল, কোয়ান্টাম সংখ্যা প্লাস ইলেকট্রন বিন্যাস, বর্ণালীর ম্যাথ, এই টপিকগুলো থেকে আশা করি ইনশাল্লাহ এক্সেট কোশ্চেন পরীক্ষায় থাকবে। দেন হচ্ছে দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল এবং আয়ন শনাক্তকরণ, এখান থেকেও এক্সেট কোশ্চেন দিয়ে দিবে। এখন আসেন আমরা একটু মানে একবার ওর্স্ট সিচুয়েশনের জন্য প্রিপেয়ার কীভাবে নিজেকে করব। এখন আসেন আমরা এখন কিছু টপিক বলবো যেগুলো এখন শর্ট সিলেবাসের বাইরে ছিল, অর্থাৎ ফুল সিলেবাসে ছিল, অথবা এগুলো থেকে আপনি আহামরি কোশ্চেন টেস্ট পেপারে ঘাটাঘাটি করলে পাবেন না। 2015 থেকে 19-এ আপনি ঘাটাঘাটি করলে এই টপিকগুলো থেকে টুকটাক কিছু কোশ্চেন পাবেন, তাও বেশি না, খুব কম। সেই টপিকগুলো হচ্ছে কি আপনার পৃথকীকরণ যেই পদ্ধতিগুলো আছে, আসেন আমরা একটু একটা একটা করে বলি। দেখেন, ক্রোমাটোগ্রাফি, পাতন, তারপর হচ্ছে ক্যালাসন, তারপর হচ্ছে দ্রাবক নিষ্কাশন। ক্রোমাটোগ্রাফি, পাতন, ক্যালাসন, দ্রাবক নিষ্কাশন। এবং এই বছর এই টপিকগুলো থেকে আপনার কোশ্চেন থাকার সম্ভাবনা অনেক বেশি। প্রথমত এগুলার সবগুলার ডেফিনেশন, সংজ্ঞা একবারে কী করবেন, ঠা মুখস্থ করে ফেলবেন। প্রত্যেকটা সংজ্ঞা কী করবেন, ঠা আপনি মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, এরপর আসেন আমরা একটু স্পেসিফিক বলে দিই যে আপনি এই যে আপনার ক্রোমাটোগ্রাফি, পাতন, ক্যালাসন, দ্রাবক নিষ্কাশন, এই টপিকগুলো থেকে অ্যাকচুয়ালি স্পেসিফিক আপনি কী পড়বেন, তাহলে আপনার একটু সুবিধা হবে। প্রথম কথা, একবার মিনিমাম যদি পড়েন প্রত্যেকটা ডেফিনেশন কি আপনার একবারে মুখস্থ করে ফেলবেন, কারণ জ্ঞানগুলোকে আপনাকে কি এগুলা হেল্প করবে। ওকে, তো প্রথমে আসেন আমরা একটু পাতন নিয়ে কথা বলি। পাতন থেকে আপনি যদি সিকিউর জন্য প্রিপারেশন নিতে চান, যদি ইনকেস পাতন থেকে সিকিউতে কোশ্চেন দেয়, তখন আপনি কোন টপিকগুলো একটু দেখে যাবেন। দেখেন, এটা কিন্তু আমরা সেকেন্ড স্টেপে করবো, অর্থাৎ আমরা গুণগত রসায়ন 2টা স্টেপে করবো। প্রথম স্টেপগুলো বলে ফেললাম, যদি কোশ্চেন বোর্ড স্ট্যান্ডার্ড করে তো ওগুলো পড়লে এনাফ, ওগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবেন। বাট যদি কোশ্চেন ওই যে ফিজিক্স ফার্স্ট পেপার যেই টাইপের করছে, যদি ওই টাইপের করতে চায়, তখন আপনি কী পড়বেন। আসেন 2015 এবং 2016, 2017, 2018 ধরেছি আমি, ওই যে 2015 থেকে 19 ওই বোর্ডের কোশ্চেনগুলো একটু ঘাটাঘাটি করে চেষ্টা করছি এই টপিকগুলোর কোশ্চেনগুলো একটু ফাইন্ড আউট করতে। কারণ আপনাদেরকে যদি বলি যে এটা করেন, আসলে আপনারা এটা করতে গিয়ে একটু ধৈর্য হারাই ফেলবেন, ঠিক আছে। এই জন্য আমরা চেষ্টা করছি কি আপনাকে ওই টপিকগুলোর মধ্যে আপনার কোশ্চেন মানে একটু টপিকগুলো খুঁজে বের করার আর কি। আচ্ছা, পাতন থেকে প্রথমত আমাদের যে সাধারণ পাতন আছে, এই সাধারণ পাতনের যে নীতিটা এবং মানে সাধারণ পাতনটা কীভাবে আপনার সম্পন্ন করা হয়, এই প্রসেসটা একটু পড়বেন, একটু পড়ে বোঝার ট্রাই করবেন, যেন পরীক্ষা যদি আসে লিখতে পারেন। প্লাস আপনার যে যত ধরনের পাতন আছে, সাধারণ পাতন, আংশিক পাতন, বাষ্প পাতন, তারপর হচ্ছে আপনার ঊর্ধ্বপাতন, প্রত্যেকটার প্রয়োগ একবারে ঠা মুখস্থ। প্রয়োগগুলো একেবারে মুখস্থ করবেন, কারণ এই প্রয়োগগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আংশিক পাতনের যে প্রয়োগগুলো আছে, আমরা জানি আমাদের যে পেট্রোলিয়াম বিশোধন করা হয়, এই যে অবিশুদ্ধ পেট্রোলিয়ামকে আপনার বিশোধন করে পেট্রোল, ডিজেল, কেরোসিনে আপনার আলাদা আলাদা করা হয়, এটা মূলত কি আংশিক পাতনের মাধ্যমে করা হয়। এবং এমসিকিউতে আসার পসিবিলিটি অনেক বেশি যে আপনার পেট্রোলিয়াম বিশোধনে কোন পাতন ব্যবহার করা হয়, আংশিক পাতন ব্যবহার করা হয়। আরেকটা ইনফরমেশন বলে দিই, যদি আমি এখানে পড়াইতেছি না, জাস্ট আপনাদেরকে ধারণা দিতেছি টপিকগুলোর। তাহলে প্রথম কথা কি, প্রত্যেকটা পাতন, সাধারণ পাতন, আংশিক পাতন, বাষ্প পাতন, ঊর্ধ্বপাতন, প্রত্যেকটা সংজ্ঞা মুখস্থ করবেন, প্রয়োগগুলো মুখস্থ করবেন, আর চেষ্টা করবেন যদি পারেন প্রসেসটা একটু জাস্ট বোঝার, না বুঝলে সমস্যা নেই, এত প্যারা নিবেন না। আচ্ছা, তাহলে সাধারণ পাতন, আংশিক পাতন, বাষ্প পাতন, ঊর্ধ্বপাতন সবগুলোর সংজ্ঞা এবং প্রয়োগ মুখস্থ। আচ্ছা, এখন আপনি ওই যে সাধারণ পাতন এবং আংশিক পাতনের মধ্যে যে পার্থক্যটা, সেটাও একটু পড়ে রাখার চেষ্টা করবেন। সচরাচর আমরা কী করি, যখন স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তখন আমরা সাধারণ পাতন ব্যবহার করি। আর যদি খুব কাছাকাছি স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়, অর্থাৎ স্ফুটনাঙ্কের পার্থক্য যদি 40 ডিগ্রি সেলসিয়াসের কম হয়, তখন আমরা কী করি, আংশিক পাতন ব্যবহার করি। একটা পার্থক্য, এবার আপনার কিছু পার্থক্য আছে, আপনি কী করবেন, সেটা পড়ে ফেলবেন। এরপরে আংশিক কলমের যে কাজ, অর্থাৎ প্রয়োগগুলো ভালো করে পড়বেন, এটা আপনার বড় প্রশ্নও দিতে পারে। আচ্ছা, এরপরে পানি ও অ্যালকোহলের মিশ্রণকে আমরা পৃথক করার জন্য কোন পাতন পদ্ধতি ব্যাখ্যা করব, ভালো করে পড়ে যাবেন। পানি এবং অ্যালকোহলকে, ধরেন আপনাকে পানি এবং অ্যালকোহলের একটা মিশ্রণ দিল, এই মিশ্রণটাকে আপনি কোন পাতন ব্যবহার করে আলাদা করবেন। ধরেন উদ্দীপকে একটা মিশ্রণের কথা বলা হলো, যেখানে পানি এবং কি আছে, অ্যালকোহল আছে। আপনাকে বড় প্রশ্ন, অর্থাৎ প্রয়োগে বা উচ্চতর দক্ষতায় যদি কোশ্চেন করে যে উদ্দীপকের মিশ্রণটাকে পৃথক করার জন্য কোন পাতন ব্যবহৃত হবে, ব্যাখ্যা করো। আচ্ছা, তো মোটামুটি পাতন থেকে এই টপিকগুলো যদি দেখেন এনাফ, বড় প্রশ্ন আশা করি যদি ইন কেস এই টপিকে টিচার হাত দেয়, তাহলে এখান থেকে ইনশাল্লাহ কোশ্চেন করবে। ওকে, এরপর আসেন আমরা একটু দ্রাবক নিষ্কাশন থেকে আপনি কী পড়বেন সেটা একটু বলার ট্রাই করি। দেখেন, আমি এই টপিকগুলো কিন্তু যদি দেখতাম যে আপনার এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে, সেগুলো প্রত্যেকটা কোশ্চেনই ওরা বোর্ড স্ট্যান্ডার্ড করছে, এই টপিকগুলো আপনাকে পড়তে বলতাম না।
কিন্তু এই যে বললাম আমি দুইটা স্টেপে ভাগ করছি। প্রথম স্টেপে বোর্ড স্ট্যান্ডার্ড হলে উত্তর পড়লেই কি এনাফ, বাট রিসেন্টলি কোশ্চেনের যে অবস্থা করতেছে এই জন্য আমরা চেষ্টা করতেছি একবার ওর্স্ট সিচুয়েশনগুলো কি প্রিপেয়ার নিজেকে করতে। দ্রাবক নিষ্কাশনের জন্য আগে আমরা বলেছি সংজ্ঞাগুলো মাস্ট করবেন। আচ্ছা, এরপরে এই যে দ্রাবক নিষ্কাশনে বিভাজন সহগের যে ভূমিকাটা আছে সেটা একটু ভালো করে বুঝে এবং মুখস্থ করে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তারপর হচ্ছে একবার বেশি পরিমাণ দ্রাবক ব্যবহারের চেয়ে কয়েকবার অল্প অল্প করে নিষ্কাশন কেন বেশি কার্যকর। আমি আবার বলতেছি, একবার মানে কোশ্চেন ধরে ধরে বলতেছি আর কি। একবার বেশি পরিমাণ দ্রাবক ব্যবহারের চেয়ে কয়েকবার অল্প অল্প করে নিষ্কাশন কেন বেশি কার্যকর সেটা ব্যাখ্যা করো। তারপর হচ্ছে দ্রাবক নিষ্কাশন এবং পাতন। একটু আগে আমরা পাতন বললাম, এই দ্রাবক নিষ্কাশন এবং পাতনের মধ্যে যদি আপনাকে পার্থক্য বা তুলনা লিখতে বলে সেটা আপনি একটু কি, কারণ হুট করে আসলে আপনি কিন্তু পার্থক্য আসলে লিখতে পারবেন না। যতই আপনি দ্রাবক নিষ্কাশন এবং পাতন বুঝেন না কেন, আপনাকে আগের থেকে একটু প্রিপারেশন নিয়ে পার্থক্যটা একটু পড়ে বা মুখস্থ করে যাইতে হবে। তো দ্রাবক নিষ্কাশন থেকে আশা করি এগুলো পড়লেই এনাফ। আচ্ছা, এরপর আসেন ক্রোমাটোগ্রাফি। তো ক্রোমাটোগ্রাফি থেকে আপনি কী করবেন, এখানে যত ধরনের ক্রোমাটোগ্রাফি আছে আপনার কাগজ ক্রোমাটোগ্রাফি, কলাম ক্রোমাটোগ্রাফি, এই সবগুলো আপনি কী করবেন ডেফিনেশন একেবারে মুখস্থ। আর কাগজ ক্রোমাটোগ্রাফির নীতি এবং কাগজ ক্রোমাটোগ্রাফিতে মিশ্রণের উপাদানগুলোকে কীভাবে পৃথক করা হয় সেটা খুব ভালো করে পড়বেন, বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর স্থির দশা এবং গতিশীল দশাটার ব্যাখ্যা, মানে স্থির দশাকে গতিশীল দশাকে, এই ডেফিনেশনগুলোও একটু পড়ে যাবেন। এখন আমাদের কাগজ ক্রোমাটোগ্রাফি বা পেপার ক্রোমাটোগ্রাফিতে একটা আছে রিটেনশন ফ্যাক্টর RF। এই RF-এর সূত্রটা হচ্ছে কি, উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। এই সূত্রটা মাথায় রাখবেন। প্লাস এটা থেকে অনুধাবনে একটা কোশ্চেন আসছে এর আগে অনেকবার, মানে অর্থাৎ ওই 15 থেকে 19 কথা বলতেছি আর কি, যে RF-এর মান 1 থেকে বড় হয় না কেন, অর্থাৎ RF-এর মান অলওয়েজ কি হয় 1 থেকে কম হয়। কারণ কি দেখেন, আমি কারণটা যদি এখানে আনসারটা একটু বলে দিই, সহজ আনসার। সূত্র কি, উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তো উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্বটা কখনোই কি হবে না, দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হতে বেশি হবে না, যার কারণে এই রিটেনশন ফ্যাক্টর বা RF-এর মান কি হয়, অলওয়েজ 1 থেকে কম হয়। ওকে, তাহলে এগুলো একটু ক্রোমাটোগ্রাফি থেকে পড়ে যায়েন। আর কলাম ক্রোমাটোগ্রাফির যে মূল নীতিটা, যে কলাম ক্রোমাটোগ্রাফিতে মিশ্রণের উপাদানগুলোকে কীভাবে পৃথক করা হয় সেটাও একটু পড়ে যায়। ওকে, এখন আসেন ক্যালাসন। ক্যালাসন থেকে কী করবেন, প্রথমত ক্যালাসনের সংজ্ঞা। আচ্ছা, তারপর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে ক্যালাসন পদ্ধতির যে বিভিন্ন ধাপ, অর্থাৎ আমি একটা মানে অবিশুদ্ধ লবণের মিশ্রণ থেকে বা একটা মানে খাবার লবণটা আছে, খাদ্য লবণটা আছে, এই অবিশুদ্ধ খাদ্য লবণ হতে বিশুদ্ধ লবণের ক্যালাসটাকে আমরা কীভাবে ধাপে ধাপে কী করবো, আলাদা করবো, এই প্রসেসটা কী করবেন, ভালো করে পড়বেন। যদি বড় প্রশ্ন ক্যালাসন থেকে দেয় এটা ইনশাল্লাহ দিবে। দেখেন এই কথাগুলো মানে আপনার এই ক্লাসটা থাকবে, তো আপনারা মিলে নিতে পারবেন। আমি কেন বলতেছি, ইন কেস যদি বোর্ড স্ট্যান্ডার্ড থেকে একটু লোরে আনকমন টপিক থেকে কোশ্চেন দেয়, তাহলে এগুলো থেকে কোশ্চেন দেওয়ার পসিবিলিটি আছে। আর ক্যালাসন ও বাষ্পীভবনের মধ্যে কি পার্থক্য ভালো করে পড়ে যাবেন। আর ক্যালাসন পদ্ধতির নীতি এবং কেন এটি বিশুদ্ধকরণে ব্যবহৃত হয় এটাও কি পড়ে যাবেন। ওকে, তারপর শেষ দ্রব কি, এই ডেফিনেশনটাও কি ভালো করে পড়ে যাবেন। তাহলে দেখেন আমরা গুণগত রসায়নের দুইটা ভাগ করছি। একটা ভাগে আমরা আমাদের বেসিক যে টপিকগুলো, বিশেষ করে প্রিভিয়াস ইয়ারে যে টপিকগুলো থেকে কোশ্চেন আসছে সেগুলো পড়বো। ওগুলো শেষ দেখেন আমি লাস্টের দিকে, মানে সেকেন্ড হাফে যে টপিকগুলো বলছি এগুলো আপনি কী করবেন, শেষের দিকে শুরু করবেন। প্রথমে আপনি ওই যে প্রথম দিকে টপিকগুলো যদি পড়েন, যদি ইনশাল্লাহ কপাল ভালো থাকে, বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন কেমিস্ট্রি ফার্স্ট পেপারে করে থাকে, তাহলে ওখান থেকে আপনি 2 সেট কোশ্চেন ইনশাল্লাহ হুবহু কমন পাবেন। বাট যদি আপনার কপাল খারাপ থাকে, বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন না করে একটু ফাইজলামি করার ট্রাই করে, তাহলে আপনি কী করবেন, পরে যে টপিকগুলো বলছি সেগুলো যদি আপনি পড়ে যান, আশা করি সবার পরীক্ষা খারাপ হলেও আপনার পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। তাহলে আমাদের গুণগত রসায়ন এখানে রফা দফা, গুণগত রসায়নে আমরা এর থেকে বেশি কিছু ইনশাল্লাহ পড়া লাগবে না, এটুকু পড়লে এনাফ, মোর দেন এনাফ। ওকে, এরপর আসেন আমরা চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। আমি একটু চেষ্টা করবো 5 মিনিটের মধ্যে রাসায়নিক পরিবর্তনটা মানে সাজেশনটা ক্লোজ করে দিতে। আর গুণগত রসায়নটা একটু ডিটেলসে বলছি যেন আপনি একটু ধরতে পারেন। অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রে আমি যে টপিকগুলো পড়বো সেগুলো কি এভাবে করে পড়বো। এই জন্য গুণগত রসায়ন আমরা একটু নিচ্ছি, সময় বেশি নিচ্ছি, কারণ পরীক্ষার শুরুতে দেখবেন যে আপনার কোশ্চেনের শুরুতে গুণগত রসায়নের সিকিউগুলো থাকবে। তো ওগুলো যখন আপনার কমন পেয়ে যাবে, দেখবেন যে কোশ্চেন আপনার কাছে কি মনে হবে, ওভারঅল ইজি মনে হবে। তো রাসায়নিক পরিবর্তন থেকেও বোর্ড পরীক্ষায় মিনিমাম 2টা সিকিউ আসবে। তার মধ্যে প্রথম সেটটা আপনার কেপিকেসি এবং লা শাতিলের নীতি থেকে করবে, যদি বোর্ড স্ট্যান্ডার্ড করে। কি থেকে, কেপিকেসি ও লা শাতিলের নীতি থেকে। মাথায় রাখবেন কেপিকেসি থেকে কোশ্চেন দিবে, যেমনি হোক কেপিকেসি থেকে কোশ্চেন দিবে। এখন কেপিকেসি থেকে কী কী পড়বেন সেটাও বলে দিই। কেপি এবং কেসি এর মধ্যে যে সম্পর্কটা, উদ্দীপক একটা বিক্রিয়া দিয়ে বলবে যে উদ্দীপকের বিক্রিয়াটির জন্য কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে এটা একবার প্র্যাকটিস করে যাবেন। কেপি এবং কেসি এর রাশিমালা নির্ণয় এটা প্র্যাকটিস করে যাবেন, এবং কেপি এবং কেসি এর যে গাণিতিক সমস্যা বলি আছে এগুলো প্র্যাকটিস করে যাবেন। 3টা জিনিস, কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক,
কেপি এবং কেসি এর যে রাশিমালা নির্ণয় সেটা, এবং কেপি এবং কেসি এর যে ম্যাথগুলো আছে সেগুলো একটু দেখে যাবেন। আর লাস্ট সাতেলের নীতি থেকে কোশ্চেন কীভাবে করবেন, উদ্দীপকে একটা বিক্রিয়া দিয়ে আপনাকে বলবে যে উদ্দীপকের বিক্রিয়া সাম্যাবস্থা থাকাকালীন তাপমাত্রা এবং চাপের প্রভাব কী করো ব্যাখ্যা করো, বা তাপমাত্রা ও ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করো, অথবা একটা বিক্রিয়া দিয়ে বলবে এই বিক্রিয়ার সর্বোচ্চ উৎপাদ পাওয়ার জন্য আপনাকে কী কী পদক্ষেপ নেওয়া লাগবে, অথবা একটা বিক্রিয়ায় বিক্রিয়কের বিয়োজন বৃদ্ধি করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া লাগবে। এই টাইপের কোশ্চেন আপনার এই লাস্ট সাতেলের থেকে কি করতে পারে। আর এগুলো টেস্ট পেপার অলরেডি আসছে, আপনার কয়েকটা কোশ্চেন ইনশাল্লাহ অবশ্যই চোখ বুলাই যাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেক সেট করবে হচ্ছে পিএইচ এবং বাফার দ্রবণ থেকে। পিএইচের যে ম্যাথ আছে, বিশেষ করে দুর্বল অ্যাসিড বা ক্ষারের যে পিএইচ নির্ণয়ের ম্যাথগুলো, পিএইচের যত ম্যাথ আছে সবই দেখে যাবেন, কোনোটাই বাদ দিবেন না। তবে দুর্বল অ্যাসিড বা ক্ষারের পিএইচ নির্ণয়ের ম্যাথটা মাস্ট দেখে যাবেন। আর বাফার দ্রবণ থেকে, বাফার দ্রবণ কি, অম্লীয় বাফার দ্রবণ বা ক্ষারীয় বাফার দ্রবণ আমরা কীভাবে তৈরি করব, বাফার দ্রবণ কীভাবে তার পিএইচটাকে অপরিবর্তনীয় রাখা, অর্থাৎ অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, এবং হ্যান্ডারসন ও হ্যাসেলবার্গের সমীকরণ যে প্রতিপাদন সহ পড়বেন, কারণ বোর্ড পরীক্ষায় প্রতিপাদনটা আসছে, এবং হ্যান্ডারসন ও হ্যাসেলবার্গের সমীকরণ ব্যবহার করে আমরা কীভাবে একটা বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করবো, ওই ম্যাথগুলোও কি দেখে যাবেন। তাহলে যদি বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন করে তাহলে এই টপিকগুলো থেকে, অর্থাৎ কেপি কেসি এবং লাস্ট সাতেলের নীতি থেকে এক সেট, পিএইচ বাফার দ্রবণ থেকে কি আপনি এক সেট ইনশাল্লাহ কমন পাবেন। এখন আসেন ওই যে যদি আপনার বোর্ড স্ট্যান্ডার্ড থেকে একটু মানে ওইটা বাদ দিয়ে যদি একটু আপনার অন্য টাইপের কোশ্চেন করতে চায়, তখন আপনার কী টাইপের কোশ্চেন হবে আমি একটু বলি। দেখেন, গ্রিন কেমিস্ট্রির সংজ্ঞাটা পড়বেন, এবং ওখানে অ্যাটম ইকোনমির একটা ম্যাথ আছে। ম্যাথটা একবার ইজি, যারা আমার স্টুডেন্ট আছেন আমি ক্লাস করাইছি, ওই একটা সূত্র আছে, সূত্রের মধ্যে মান বসাইলে কি হয়ে যায়। তাহলে অ্যাটম ইকোনমির একটা বা দুইটা ম্যাথ আপনি কী করবেন, প্র্যাকটিস করে যাবেন। বইয়ের মধ্যে একটা ম্যাথই মনে হয়, একটা দুইটা ম্যাথ ওটা কী করবেন, প্র্যাকটিস করে যাবেন, ঠিক আছে। এরপর হচ্ছে বিক্রিয়ার হারের যে ম্যাথগুলো আছে, ওগুলা আর্হেনিয়াসের সমীকরণের যে ম্যাথ আছে, লন K1/K2 = EA/R 1/T2 - 1/T1, এই সূত্র ব্যবহার করে যে সক্রিয়ণ শক্তি যে বের করতে দেয়, এটার যেই মানে ম্যাথগুলো আছে এগুলোকে একটু ভালো করে দেখে যাবেন। তারপর হচ্ছে বিক্রিয়া তাপ হিসাব, দেখেন এগুলো কিন্তু শর্ট সিলেবাসের বাইরের টপিক। আর যদি কোশ্চেন হার্ড করে আর গতানুগতিক না করে এগুলো থেকে কোশ্চেন দিবে, অথবা আপনাকে উদ্দীপকের দুইটা জ্বালানি দেওয়া বলবে বা দুইটা হাইড্রোকার্বন দিয়ে বলবে ওই দুইটার মধ্যে কোনটা উৎকৃষ্ট জ্বালানি। তো এই টাইপের যে কোশ্চেনগুলো আছে এগুলো মাস্ট দেখে যাবেন। পাশাপাশি হ্যাসের সূত্র, ল্যাভোইসিয়ের সূত্র, এগুলোর বিবৃতিগুলো জ্ঞানমূলকের জন্য পড়বেন। এগুলোর যে টুকটাক ম্যাথ আছে বইতে, ওই বইয়ের যে ম্যাথগুলো আছে ওগুলোই প্র্যাকটিস করে যায়, একটু বুঝে বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করে যায়। তাহলে আশা করি যদি আপনার ওগুলা থেকে কোনো কারণে কোশ্চেনিক কৃতি করে এখান থেকে আপনি কমন পাবেন। তাহলে আমি রাসায়নিক পরিবর্তনটাকে সামারাইজ করি, আমি দুইটা ভাগ করলাম। প্রথম ভাগে আমরা কেপি কেসি, লাস্ট সাতেলের নীতি, পিএইচ ও বাফার দ্রবণ এগুলো শেষ করবো। এগুলো রিলেটেড প্রবলেমগুলো কী করবো, শেষ করবো। আর কী করবেন সেটাও আমি মেনশন করছি। সেকেন্ড ফেজে আপনি কী করবেন, ওই যে অ্যাটম ইকোনমির ম্যাথগুলো করবেন, বিক্রিয়ার হারের ম্যাথগুলো করবেন, তারপর হচ্ছে আপনার ওই যে আর্হেনিয়াসের সমীকরণে যে ম্যাথগুলো আছে ওগুলো করবেন, বিক্রিয়া তাপের ম্যাথগুলো করবেন, কোনটি অধিক উৎকৃষ্ট জ্বালানি এগুলো একটু করবেন, হ্যাস এবং ল্যাভোইসিয়ের সূত্রের ম্যাথগুলোও কি একটু ভালো করে দেখে যাবেন। এরপরে আপনার অম্ল ক্ষারের যে মতবাদগুলো আছে, আর্হেনিয়াসের মতবাদ, ব্রনস্টেড লাউরির মতবাদ, লুইসের মতবাদ, অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষার, এই কনসেপ্টগুলোও কি একটু ভালো করে দেখে যাবেন। এখান থেকেও কোশ্চেন দিতে পারে। তাহলে চ্যাপ্টার 4 ডান। এখন আসেন চ্যাপ্টার 3। দেখেন, প্রথম কথা হচ্ছে চ্যাপ্টার 3 একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার। এখান থেকেও মিনিমাম 2 সেট কোশ্চেন পরীক্ষা ইনশাল্লাহ থাকবে। আপনি প্রথমত অবস্থান্তর মৌল এবং অবস্থান্তর মৌলের যে বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে, যে অবস্থান্তর মৌলগুলো আপনার চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে, রঙিন আয়ন বা জটিল যৌগ, রঙিন যৌগ গঠন করে, কেন গঠন করে, ব্যাখ্যা সহ ইনশাল্লাহ পড়ে যাওয়ার ট্রাই করবেন। ওকে, এরপরে আপনার যে পর্যায়বৃত্ত ধর্মগুলো আছে, বিশেষ করে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তার মধ্যে আয়নীকরণ শক্তির যে ব্যতিক্রমগুলো আছে, নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে যে ব্যতিক্রমগুলো আছে, ব্যতিক্রমগুলো মাস্ট একবার হইলো, আপনি এগুলো পারেন, এগুলো ক্লাস 19 ছিল, একবার হলেও চোখ বুলাই যাবেন। তারপর ইলেকট্রন আসক্তির মধ্যে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে যে ব্যতিক্রমগুলো আছে এগুলো একটু মাস্ট দেখে যাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে পোলারিটি, পোলারায়ন, এগুলো একটু দেখবেন, বিশেষ করে ফাজানের নীতি, অর্থাৎ আপনাকে দুইটা যৌগ দিয়া যদি আয়নিক যৌগ দিয়া বলে এই দুইটার মধ্যে কোনটা অধিক আয়নিক বা কোনটা অধিক সমযোজী, কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, কোনটার পানিতে দ্রাব্যতা বেশি, এই টাইপের কোশ্চেন করলে আমাদের সেই কোশ্চেনগুলো কি ফাজানের নীতির সাহায্যে ব্যাখ্যা করতে হবে। তারপর আসেন শঙ্করায়ন। দেখেন, শঙ্করায়ন মাস্ট, শঙ্করায়ন এবং শঙ্করায়নের ব্যতিক্রম ভালো করে পড়ে যাবেন, ঠিক আছে। বিশেষ করে sp3 শঙ্করায়নের যে ব্যতিক্রমগুলো আছে, যেমন পানিতে, অ্যামোনিয়াতে sp3 শঙ্করায়নের যে ব্যতিক্রমগুলো আমরা দেখি, সেই ব্যতিক্রমগুলো কি আমরা মাস্ট পড়ে যাব। তারপর আমি স্পেসিফিক কিছু যৌগ বলতেছি, যেই যৌগের শঙ্করায়নগুলো আপনি চেষ্টা করবেন কি একবার দেখে যাইতে। যেমন আপনার অ্যামোনিয়া, পানি, BF3, CH4, BeCl2, PCl5, তারপর কার্বন ডাইঅক্সাইড, এই যৌগগুলোর শঙ্করায়ন ডিটেলসে পড়ে যাবেন, ঠিক আছে। তার মধ্যে ব্যতিক্রমের মধ্যে যেগুলো পড়ছে অ্যামোনিয়া, পানি, এগুলোর মধ্যে আপনার কেন sp3 শঙ্করায়ন হওয়া সত্ত্বেও বন্ধন কোণ এবং আকৃতিতে আপনার কি হয় ভিন্নতা পরিলক্ষিত, সেগুলো কি ভালো করে দেখে যাবেন। আবার হাইড্রোজেন বন্ধনের সংজ্ঞা, এমসিকিউর জন্য ওই যে হাইড্রোজেন বন্ধনের দুটো প্রকার আছে, একটা হচ্ছে অন্ত আণবিক আর একটা হচ্ছে কি আন্ত আণবিক। তো আপনাকে এমসিকিউতে বলতে পারে নিচের কোনটিতে অন্ত আণবিক বা নিচের কোনটিতে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন আছে, উদাহরণগুলো, অর্থাৎ দুই ধরনের হাইড্রোজেনের বন্ধনের এক্সাম্পলগুলো একটু ভালো করে কি রাখবেন, মুখস্থ রাখবেন। এরপর আসেন বিভিন্ন মৌলের অক্সাইডের যে প্রকৃতি আছে, সেই প্রকৃতিগুলো বড় প্রশ্নের জন্য একটু ভালো করে পড়ে যাবেন। আচ্ছা, এখন আসেন আমরা এই চ্যাপ্টার শেষ করার আগে কিছু রেগুলার কোশ্চেন বলি।
এই কোশ্চেনগুলো আপনি হুবহু বইতে বা টেস্ট পেপারে একবার পুরো কোশ্চেন আকারে পাওয়া যাবেন। এগুলো হচ্ছে কি খালি উদ্দীপক থেকে যৌগটা চেনার পরে আপনার আর এখানে কিচ্ছু বোঝার নাই, খালি কপি পেস্ট করবেন। আগে বলবেন যে এই যোগটা হলো এটা, এই যোগটা হলো এটা, এটার কারণে কি হয় এমন হয়। আমি যোগগুলো একটু মেনশন আপনি কোশ্চেনগুলো একটু মেনশন করে এখানে 6-7টা কোশ্চেন আছে, এগুলো একটু শোনেন এবং এই কোশ্চেনের আনসারগুলো অবশ্যই একবার হলেও চোখ বুলায় যাবেন। যেমন SiCl4 সিলিকন টেট্রাক্লোরাইড, এটা পানিতে আর্দ্র বিশ্লেষিত হয়, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড কি হয় না, পানিতে আর্দ্র বিশ্লেষিত হয় না। খুবই 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন, অবশ্যই ব্যাখ্যাটা দেখে যাবেন। তারপর PCl5 সম্ভব, কিন্তু NCl5 কি নয়, সম্ভব নয়। বা আপনাকে বলতে পারে PH5 সম্ভব, NH5 সম্ভব নয়, কেন ব্যাখ্যা করো। বা বলতে পারে যে NH3 সম্ভব, কিন্তু NH5 সম্ভব নয়, কেন ব্যাখ্যা করো। আবার হাইড্রোজেন বন্ধন থেকে দুইটা কোশ্চেন অনেকবার আসছে, একটা হচ্ছে কি পানি তরল মানে H2O তরল, কিন্তু H2S গ্যাসীয়, কেন ব্যাখ্যা করো। বা HF অপেক্ষা H2O এর স্ফুটনাঙ্ক বেশি হয়, কেন ব্যাখ্যা করো। তাহলে এই যে কোশ্চেনগুলো বললাম, এগুলো হচ্ছে রেগুলার কোশ্চেন, এগুলো আনসারগুলো কখনোই চেঞ্জ হবে না। উদ্দীপক থেকে যৌগটা চেনার পরে কি করবেন, এগুলো একটু ভালো করে পড়ে ফেলবেন। তাহলে চ্যাপ্টার 3ও গেল। এখন আসেন, তাহলে আপনি মোটামুটি ফার্স্ট পেপার বলতে আমরা মূলত আপনাদের গুণগত রসায়ন, মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক পরিবর্তন, এই 3টা চ্যাপ্টার যদি আপনি ভালো করে পড়েন, ইনশাল্লাহ আপনার পরীক্ষা অটোমেটিকলি ভালো হবে। এখন আসেন, যদি কোনো কারণে এই 3টা চ্যাপ্টারে আপনার খুব বেশি কোশ্চেন কঠিন করে ফেলে, তখন আমাদের হেল্প করবে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 5। তো আমি চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 5 থেকে কিছু টপিক আপনাদেরকে বলতেছি, আপনারা মিনিমাম এই টপিকগুলো কি করবেন, পড়ে যাবেন। প্রথমে আসেন চ্যাপ্টার 5। প্রথমে কথা হচ্ছে আপনার ভিনেগার প্রস্তুতি, মানে ভিনেগার প্রস্তুতিটা 3টা যে বিক্রিয়া আছে, অর্থাৎ আপনার সুক্রোজ থেকে প্রথমে ইনভার্টেজ এনজাইমের প্রভাবে গ্লুকোজ ফ্রুক্টোজ হয়, দেন গ্লুকোজ ফ্রুক্টোজের উপর আপনার জাইমেস এনজাইমের প্রভাবে ইথানল হয়, পরে ইথানলের উপর অ্যাসিডো ব্যাকটেরিয়া আপনার ক্রিয়া করে এটাকে আপনার অ্যাসিডিক অ্যাসিড বা ভিনেগারে কনভার্ট করে। এই 3টা বিক্রিয়া একবার মুখস্থ করে যাবেন, এটা এমসিকিউতে লাগবে, সিকিউতে প্রয়োগ এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর ভিনেগার কীভাবে খাবারকে সংরক্ষণ করে কৌশলটা পড়বেন। আর শুধু ভিনেগার না, ভিনেগারের পাশাপাশি অন্যান্য যে খাদ্য সংরক্ষকগুলো আছে সেগুলো খাবারকে কীভাবে সংরক্ষণ করে এই কৌশলগুলো কি আপনি একটু ভালো করে পড়ে যাবেন। তারপর অর্থাৎ মেন কথা হচ্ছে ভিনেগার প্রস্তুতি, ভিনেগার খাবারকে কীভাবে সংরক্ষণ করে, এছাড়া অন্যান্য যে খাদ্য সংরক্ষকগুলো আছে সেগুলো খাবারকে কীভাবে সংরক্ষণ করে সেগুলো একটু ডিটেলসে পড়ে যাবেন। তারপর টয়লেট ক্লিনার এবং গ্লাস ক্লিনার, এটা কীভাবে তৈরি হয় এবং এরা কীভাবে আপনার ময়লা পরিষ্কার করে, বা আমরা গ্লাস ক্লিনার তৈরি করার সময় সোডিয়াম হাইড্রোক্সাইড কেন ব্যবহার করি না, বা টয়লেট ক্লিনার তৈরি করার সময় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কেন ব্যবহার করি না। বা আপনার কোশ্চেন এভাবে বলতে পারে যে গ্লাস ক্লিনার তৈরি করার সময় সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কেন ব্যবহার করা হয়। এই টাইপের কোশ্চেন একটু ভালো করে পড়ে যাবেন। এর বাইরেও আমি আরও কিছু টপিক আপনাদেরকে বলি। আচ্ছা, কোয়াগুলেশন, কলয়েড, সাসপেনশন, এই টপিকগুলো, এগুলো ডেফিনেশন মাস্ট পড়ে যাবেন। আবার সাসপেনশন, কলয়েড, এগুলোর যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এই এক্সাম্পলগুলো পড়ে যাবেন এমসিকিউর জন্য। তারপর কিলিটিং এজেন্টের যে ব্যবহারগুলো আছে, তারপর খাদ্য সংরক্ষণে অ্যান্টিঅক্সিডেন্ট কী ধরনের ভূমিকা রাখে, এগুলো একটু ভালো যে আপনার মেন কথা হচ্ছে যে বিভিন্ন খাদ্য সংরক্ষক কীভাবে খাবারকে সংগ্রহণ করে সে কনসেপ্ট এগুলো চলে আসছে, ঠিক আছে। আর কোয়াগুলেশন, কলয়েড, সাসপেনশন, এগুলোর ডেফিনেশন তো পড়বেন, এগুলোর যে এক্সাম্পলগুলো আছে সেগুলোও কি আপনি পড়ে যাওয়ার চেষ্টা করবেন। ওকে, এখন আসেন আমাদের ভিডিওর শেষের দিকে আমরা চলে আসছি। আসলে আমি চেষ্টা করছি যত কম সময়ের মধ্যে মানে আপনাদেরকে একটা সাজেশন দিয়ে দিতে, আজকে দিতেছি কারণ সামনের যে 3 দিন আপনারা এগুলো একটু দেখে দেখে ইনশাল্লাহ পড়তে পারবেন। এখন আসেন, যদি আপনার প্রথম যে আমাদের চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এই চ্যাপ্টারটা তো এমন একটা চ্যাপ্টার যে সবচেয়ে অবহেলিত চ্যাপ্টার, আমরা মোটামুটি পড়ি না, বাট এই চ্যাপ্টার থেকেও কিন্তু একটা সিকিউ দেওয়ার পসিবিলিটি আছে। আর দিবে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড যদি কোশ্চেন করে এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ দিবে, এবং এই চ্যাপ্টার থেকে তো কখতে কোশ্চেন থাকবে, এমসিকিউতে কোশ্চেন থাকবে। যেই টপিকগুলো আপনি মাস্ট পড়ে যাবেন, একবারে কম হইলেও যে টপিকগুলো আপনি মাস্ট পড়ে যাবেন সেগুলো আমরা একটু আপনাকে মেনশন করি। প্রথমত আপনার ল্যাবরেটরির যে সতর্কীকরণ চিহ্নগুলো আছে, আপনাদের মনে করে দেখেন ক্লাস 9-10 চ্যাপ্টার 1-এ কিছু চিহ্ন ছিল যে আপনার কিছু চিহ্ন থাকে, এটা আপনার বিভিন্ন কেমিক্যালের গায়ে লাগানো থাকে, ঠিক আছে। তো ওই যে চিহ্নগুলো দেখে দেখে এটা কোন মানে কি বুঝাইতেছে, ওই সতর্কীকরণ চিহ্ন এবং চিহ্নের যে অর্থগুলো সেগুলো একটু বোঝার ট্রাই করবেন, সেগুলো একটু চোখ বুলাই যাবেন। যদি একেবারে চোখ বুলায় না যান তাহলে আপনি কিন্তু কনফিউজ থাকবেন। তারপর ল্যাবরেটরির নিরাপত্তা বিধি এবং দুর্ঘটনা প্রতিরোধ, অর্থাৎ ল্যাবরেটরিতে আপনার যে নিরাপত্তা বিধিগুলো আছে সেগুলো কি এবং কীভাবে আপনি দুর্ঘটনা প্রতিরোধ করবেন সেগুলো একটু দেখে যাবেন, রিডিং করে যাবেন। তারপর রাসায়নিক বর্জ্য নিষ্পত্তি ও নিরাপদ ব্যবহার, এই টপিকটা একটু পড়ে যাবেন। তারপর অগ্নি নির্বাপক এর ব্যবহার এবং ল্যাব দুর্ঘটনায় আমাদের করণীয় কি সেটাও আমরাও কি দেখে যাব। আর ওইটা আগে বলছি যে বিপদ চিহ্ন, অর্থাৎ আপনার হ্যাজার্ড সিম্বল যেগুলো আছে এগুলো আপনি শনাক্ত করেন, অর্থাৎ চিহ্ন থেকে আপনাকে বলতে হবে এটা কোন ধরনের হ্যাজার্ড সাইন এবং এটার অর্থটা কি, এগুলো আপনার এমসিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এই টপিকগুলো মোটামুটি আপনি যদি চ্যাপ্টার 1 থেকে দেখে যান, আশা করি আপনারা এখান থেকে কমন পাবেন। দেখেন, আমি আপনাদের এর আগে একটা সাজেশন তৈরি করছিলাম, তো কিন্তু যখন আপনাদের
মানে পরীক্ষার কোশ্চেন দেখা শুরু করছি, একবারে বাংলা ফার্স্ট থেকে শুরু করে ফিজিক্স ফার্স্ট পেপার পর্যন্ত তখন কোশ্চেন দেখা শুরু করছি। আমি আবার আমার সাজেশনকে মডারেট করছি, আমি আমার সাজেশনটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি এবং আমি আশা করি বুঝাই দেওয়ার চেষ্টা করছি যে দুইটা স্টেপে, বিশেষ করে গুণগত রসায়ন, মৌলের সময়ের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, রাসায়নিক পরিবর্তন, এই তিনটা চ্যাপ্টারের মধ্যে আমরা দুইটা স্টেপে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব। প্রথম স্টেপে আমরা প্রিপারেশন নিব, যদি কোশ্চেন একবারে বোর্ড স্ট্যান্ডার্ড হয় তাহলে অতিরিক্ত পড়লে এনাফ, বাট রিসেন্টলি আমরা যেহেতু দেখছি যে অনেক ক্ষেত্রেই স্ট্যান্ডার্ড ফলো করা হইতেছে না, দেখা যায় আননোন আনকমন সোর্স থেকে কোশ্চেন দিতেছে, এই জন্য আমরা সেকেন্ড আরেকটা ফেজ রাখছি। যেই ফেজটা আপনি পড়বেন কখন, দেখেন আপনি গুণগত রসায়ন নিয়ে বসছেন, তাহলে আগে আপনি পরমাণুর মডেল, কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রোমিনেশন নীতি, বর্ণালীর ম্যাথ, দ্রাব্যতা গুণফল, আয়ন শনাক্তকরণ, এই টপিকগুলো শেষ করবেন। দেন আপনি এর পরের ফেজে আমরা যে টপিকগুলো বলছি সেগুলো মাস্ট পড়বেন, যেহেতু পর্যাপ্ত সময় দিছে। আইলসামি করেন না, ভাইবেন না ভাই এগুলো পড়লে তো দেখছি বোর্ড টেস্ট পেপার খুলে তো দেখছি খালি এগুলো থেকে কোশ্চেন আসছে। হ্যাঁ, আমরাও জানি। এবং আপনারা আমার এই পেজে দেখবেন যে 2000 মানে এর আগের বছরের আমি যেই টপিকগুলো বলছি পরীক্ষায় আলহামদুলিল্লাহ সেগুলো আসছে সরাসরি, ওগুলো আপনার কমন আসছে। তো ওই বছর তো একবার বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে, যার কারণে আমরা যেগুলোই বলছি পরীক্ষায় ওগুলো আসছে। আসলে আমরা যেগুলো বলছি ওগুলো আসছে অ্যাকচুয়ালি পরীক্ষায় যেগুলো সচরাচর আসে ঘুরে ফিরে সেগুলোই আমরা বলছি, যার কারণে আমাদের কথার সাথে কি পরীক্ষা কোশ্চেন মিলে গেছে। কিন্তু এই বছর কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেন স্ট্যান্ডার্ড করা হইতেছে না। দেখা যায় যেই টপিক থেকে আগে কখনো কোশ্চেন হয় না, এই টাইপের টপিক থেকেও কিন্তু এই বছর কোশ্চেন দিতেছে। আর কোশ্চেনের ভুলের কথা তো বললামই না, ওগুলো বলতে গেলে আবার দেখা যায় অন্য টপিকে চলে যাব। তো যাই হোক, আশা করি আজকে আমরা যেই আপনাদের ফরম্যাটটা বা যেই মানে গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করছি, আপনারা একটু ঠান্ডা মাথায় একটু টপিকগুলো দরকার হলে একটা মানে A4 পেজ নিয়ে বসেন, আগে চ্যাপ্টারগুলো লেখেন, গুণগত রসায়ন, মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, এই তিনটা চ্যাপ্টার লিখে দুইটা ফেজ করেন, ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপে বা ফার্স্ট ফেজে আপনি কোন টপিকগুলো পড়বেন সেগুলো একটু লেখেন, আমি যে বলছি ওটা শুনে শুনে একটু লেখেন। সেকেন্ড ফেজে আপনার কোন টপিকগুলো আপনি লেখেন। তারপরে গুণগত রসায়ন নিয়ে যখন বসবেন, আপনি প্রথম ফেজের যে টপিকগুলো আছে সেগুলো আগে শেষ করবেন, দেন আপনি কী করবেন, সেকেন্ড ফেজের টপিকগুলো শুরু করবেন। তো যাই হোক, আমরা কথা না বাড়াই, কারণ এমনি ভিডিও আমাদের লাইভ অনেক লং হয়ে গেছে, এমনি আমাদের ভিডিও একটু লম্বা হয়ে গেছে। তো আপনাদের থেকে এখানেই বিদায় নেই। আমাদের শিহাব স্যার দেখি কমেন্ট করছে। আচ্ছা, যাই হোক, আসলে এতক্ষণ আমি মানে আমার লাইভে অ্যাকচুয়ালি কে লাইভ দেখতেছেন সেটাও আমি দেখি নাই। আমি চেষ্টা করছি যে খুব দ্রুত আমি অ্যাকচুয়ালি যে উদ্দেশ্যে লাইভে আসছি আপনাদেরকে একটা ফার্স্ট পেপারের ওভারঅল গাইডলাইন দেওয়া, সেই গাইডলাইনটা যেন শেষ করতে পারি। হ্যাঁ, জিসান কমেন্ট করছে, ওয়ালাইকুম আসসালাম। ভালো লাগলো যে আপনি যদিও এবার পরীক্ষার্থী না, আলহামদুলিল্লাহ আপনি অলরেডি পরীক্ষা দিয়ে এইচএসসির জার্নি কমপ্লিট করে ফেলছেন, তাও কমেন্ট করছেন, এই জন্য ধন্যবাদ। আমি চেষ্টা করবো, আমি লাইভটা তাহলে ক্লোজ করে দিতেছি। আমি চেষ্টা করবো আপনাদের লাইভটা মানে রাখতে পেজে, যদিও লাইভ একটু বড় হয়ে গেছে, তারপরও আপনার পেজে লাইভটা রাখতে। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পড়ালেখা করেন। 3 দিন বন্ধ দিচ্ছে মানে হচ্ছে আপনার পর্যাপ্ত সময় পাইছেন, তবে আফসোস যেন না হয় যে না, আপনাদেরকে ভুলে যাই নাই, আপনাদের ইনশাল্লাহ ভুলবও না। যদি আল্লাহ তাআলা মানে স্মৃতিশক্তি ভালো রাখে তাহলে আপনাদেরকে ইনশাল্লাহ সারা জীবনই মনে থাকবে। যদি বাংলা সিনেমার মতো কোনো ঘটনা ঘটে যে কোথাও মাথা আল্লাহ না করুক, কোথাও মাথায় বাড়ি ঘেরে স্মৃতিশক্তি লোপ পায়, তখন ভিন্ন, আদারওয়াইজ আপনাদেরকে ইনশাল্লাহ সারা জীবনই মনে রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে কোনো প্রবলেম আমাদের পেজে নক করবেন। কেমিস্ট্রি রিলেটেড যে কোনো প্রবলেম থাকলে আমাদের পেজে নক করবেন, আমরা চেষ্টা করবো সেটা সলভ করে দেওয়ার। আর আদারওয়াইজ আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেজে দেওয়া থাকে ওইটার মধ্যেও নক করতে পারেন। আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব যথাসময়ে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। যদি ইনকেস কখনো রিপ্লাই দিতে বা আপনার মেসেজ দিচ্ছেন সিন করতে লেট হয়ে যায়, তো আশা করি কেউ কষ্ট পাবেন না। দেখা যায় অনেক সময় দেখা যায় আমরা ক্লাসে থাকি, বাইকে থাকি, অনেকে কল দেন, পেজে মেসেজ দেন বা হোয়াটসঅ্যাপে নক দেন, দেখা যায় টাইমলি রেসপন্স করতে পারি না, যেটা আমাদেরও খারাপ লাগে। তবে মাথায় রাখবেন ভাইয়া, যখন দেখি যে আপনি মেসেজ দিচ্ছেন বা আপনি কোনো কোশ্চেন করছেন, ওইটা দেখার সাথে সাথেই কিন্তু মানে আমি যখন মেসেজ দেখি যে আপনি সাথে সাথে আমি রেসপন্স করার ট্রাই করি। হয়তো দেখতে অনেক সময় লেট হয়ে যায়, কারণ অলওয়েজ আপনার মোবাইল সাথে থাকে না, পকেটে থাকে, ক্লাসে থাকে, মানে ক্লাসে থাকি, মোবাইল পকেটে থাকে, অনেক সময় বাইকে থাকি, এই জন্য দেখা হয় না। তো কেউ যদি রিপ্লাই পাইতে বা কোনো প্রবলেম বা একটা কোশ্চেন কেমিস্ট্রি রিলেটেড কোশ্চেন একটু রিপ্লাই পাইতে লেট হয় বা একটু মেসেজ সিন করতে লেট হয়, আশা করি কেউ কষ্ট পাবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সাথে আবার ইনশাল্লাহ কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা শেষ হলে আমরা সেকেন্ড পেপারের জন্য সাজেশন নিয়ে হাজির হব।
আর সেকেন্ড পেপার আগেও যেহেতু পর্যাপ্ত মানে 2 দিন বন্ধ দিচ্ছে, আশা করি এনাফ। আপনার যাদের মোটামুটি আগে একটু রিভিশন দিয়ে রাখছেন তাদের জন্য কি 2 দিন বন্ধ যথেষ্ট।